আওয়ামী লীগের নেতৃত্ব, শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের স্থানীয় যারা পালিয়ে গিয়েছেন বিদেশে, এমপি সাহেব, এরা নাকি সবাই আবার ফিরে আসছেন বিপুল বিক্রমে। এই ধরনের একটা প্রচারণা আমি শুনতে পাচ্ছি, অনেকে আমাকে বলছেন। এবং তার মানে আপনার আগাম নমুনা হিসাবে ওনাদের কিছু প্রতিনিধি এলাকায় বেশ তৎপর হয়ে উঠেছে এবং তার বিপুল অর্থ এই জন্য ব্যয় করছেন। তো এই ধরনের কথাবার্তা কি আপনিও শুনতে পাচ্ছেন কিনা, অথবা এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, আওয়ামী লীগ যদি রাজনৈতিক ভাবে সক্রিয় হয়, তাদের দোষটাই বা কোথায়? না, এটা আপনি যেটা বললেন এটা একটা বাস্তব। এখানে দেখেন যে কমিউনিকেশন, যেটা যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। যারা বিদেশে আছেন বিদেশ থেকে তারা প্রতিনিয়ত তাদের যারা কর্মী বাহিনী, তাদের যারা ফলোয়ার, তাদের সাথে তারা যোগাযোগ রাখছেন এবং প্রায় একটা আওয়াজ দিচ্ছেন যে শেখ হাসিনা চলে আসবে। কখনো বলছেন যে মার্চের 26 তারিখে, কখনো বলছেন যে না, জুন মাসের মধ্যে চলে আসবে। প্রতিটা ঘটনাকে তারা, যেমন এই যে জাতিসংঘের মহাসচিব আসছেন, এটাকেও তারা তাদের কাজে ব্যবহৃত করছেন এবং টাকাও তারা ব্যয় করছেন, কারণ প্রভূত টাকার মালিক এইসব লোকজন। এবং যারা দেশের ভিতরে লুকিয়ে আছে তারাও এই কাজ করছে, অর্থাৎ তারা এলাকাকে একটা অস্থির মানসিক একটা অবস্থার মধ্যে রাখছেন। যে কোনো সময় ফিরে আসবেন। ফিরে আসা মানে হচ্ছে কি, যে ব্যাপক গণহত্যা হবে, ব্যাপকভাবে জেল দেওয়া হবে এবং তারা ওপেনলি বলেন যে আমরা এসে শেষ করে দেবো যারা যারা আমাদেরকে বিরোধিতা করছেন। এখন বাংলাদেশের জনগণ কিন্তু শেখ হাসিনাকে চিনে একজন রুথলেস মহিলা হিসেবে। এই মহিলা যে তার নিজের রাজধানীতে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু, নারী, পুরুষ হত্যা করতে একটু দ্বিধা করেননি, অর্ডার দিয়েছেন, সেই মহিলাকে তো ভয় পাওয়ার স্বাভাবিক। এবং সেই মহিলার যারা সাঙ্গ পাঙ্গ লোকজন আছে, তাদের নৃশংসতা এরা লক্ষ্য করেছে। তারা জানে যে এরা কি ধরনের নৃশংস হতে পারে, কি ধরনের মামলা মোকদ্দমা গুম করে দিতে পারে এ বিষয়ে। এবং তারা যদি ফেরত আসে, বাংলায় রক্ত গঙ্গা বইবে এ বিষয়ে কারণই। সুতরাং ওই যে দুঃস্বপ্ন, ওই দুঃস্বপ্ন তারা দেখায় তাদের এলাকাতে। আমি জানি আমার যে শিবচর এলাকাতে এরকম প্রতিনিয়ত হচ্ছে। সেখানে তো একজন আছে, পালিয়ে আছেন ঢাকায়, এই কানা চৌধুরী, একজন জন্মান্ধ বিপুল টাকার মালিক। সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এখনো লোকজনকে হুমকি দেয়, আমাকেও হুমকি দেয়। আমার জন্য সে বাজেট করে রাখছে 50 লক্ষ টাকা, আমাকে হত্যা করা হলে 50 লক্ষ টাকা দিবে। এ ধরনের একটা অস্থির পরিবেশ। তারপরে মামলা করানোর চেষ্টা করে বিভিন্ন ভাবে, মামলা করে। তাদের পেটুয়া বাহিনী আছে, তারা আওয়ামী লীগ ছিল, এখন বিএনপির সাথে। বলি আপনাকে থামাই আমি। এই যে আপনি বললেন তারা এরকম ভাবে পেটুয়া বাহিনী আছে, তারা ওখানে সন্ত্রাস করছে, তো ওখানে তো পুলিশও আছে। পুলিশের ভূমিকা কি দেখছেন আপনি? পুলিশের ভূমিকা অনেকটা নিষ্ক্রিয়। পুলিশের ভূমিকা যেমন ধরুন যে ওয়ারেন্টের আসামি, সে আপনার ফাঁড়িতে যায় গল্প করে, থানায় যায় ওয়ারেন্টের আসামি, তার লুট কেসের আসামি, সে ফাঁড়িতে যায় খোঁজ গল্প করে। এখানে যে পুলিশের দুইটা জিনিস। পুলিশ প্রথমত, আমাদের দেশের পুলিশটা আপনার অনৈতিক সুবিধা নিত, অর্থাৎ টাকা পয়সার বিনিময়ে অনেক কাজ করছে, এটা আমরা সবাই জানি। বর্তমানে সেটা আর একটা এলিমেন্ট যোগ হয়েছে, যে তারা ভয়ও পায় যে আমি কোথায় কাকে ধরতে যাব। মব সৃষ্টি করে তাদেরকে হেনস্থা করতে পারে। অনেক জায়গায় হেনস্থা হচ্ছে, অনেক জায়গায় আওয়ামী লীগের লোকটা ধরে আনতে গেছে পুলিশ, সেখানে পুলিশকে ঘেরাও করে আপনার পুলিশকে মানে মৃত্যুর কাছে চলে গিয়েছিল, এরকম আমি ভিডিও দেখেছি। এখন বাস্তবতাটা হলো যে ডক্টর ইউনূস যে কথাটা বলছে যে এরা টাকা ইনভেস্ট করতেছে, এ কথার ভিতরে কিন্তু সত্যতা আছে। এর ভিতরে সত্যতা আছে। এই সব লোকজন প্রচুর টাকা ইনভেস্ট করতেছে, অর্থাৎ তাদের যারা লোকজন আছে, তাদের যদি কেউ অ্যারেস্ট হয়, তাদের জামিনের জন্য চেষ্টা করে, যেভাবে হোক তারা টাকা দেয়। এবং তারা সন্ত্রাসী, যেসব সন্ত্রাসী, সেই সন্ত্রাসীদেরকে তারা হায়ার করে দিছে। এখন দেখেন যে বলা হয় যে বিএনপি চাঁদাবাজি করে। হ্যাঁ, বিএনপি চাঁদাবাজি করে, কিন্তু বিএনপির সাথে
যারা দেয় যোগ দিছে এইসব আওয়ামী লীগের, সব জায়গায় না, আমি সব জায়গায় বলবো না, আওয়ামী লীগের লোকজন। সুতরাং বাংলার জনগণ আজকে একটা বিপজ্জনক অবস্থায় পড়ে গেছে। একদিকে এতদিন পর্যন্ত যে অন্যায় অবিচার ছিল, এখন তার সাথে যোগ হয়েছে এসে বিএনপি এবং ফ্রিল্যান্সার। এখন আপনার এমন কোনো জায়গা নাই, আমার এলাকার কথা আমি জানি, যেখানে চাঁদাবাজি হয় না, হুমকি হয় না, রাতে তারা ঠিক মতো হাঁটতে পারে না, আইনের কোনো বালাই নাই। এই যে অবস্থাটা, এটা অবস্থার মেইন কারণ হচ্ছে কি, যে আমাদের যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, এই সরকার বলেন, এই সরকার এদিকে খুব একটা নজর দিচ্ছে না। এইখানে আর একটা আমার আশা ছিল, আমরা আশা করেছিলাম যে তরুণরা এই একজন দুঃশাসক, এই ডিক্টেটর শেখ হাসিনাকে উৎখাত করতে পারছে, তারপরে নতুন একটা বাংলাদেশের আমরা আশা করছিলাম, যে বাংলাদেশে আপনার চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে এইরকম মৃত্যুর হুমকি দিতে পারবে ওপেনলি, সেই বাংলাদেশ আমরা আশা করছিলাম। আমরা কিন্তু সেটা পাইনি। যে ছাত্ররা এই একটা সামাজিক বিপ্লব করতে পারতো, আপনার বাংলাদেশ থেকে দুর্নীতি দুঃশাসনকে সম্পূর্ণভাবে তিরোহিত করতে পারতো, সেই শক্তিটাকে, সেই তরুণ শক্তিটাকে এরা প্রথাগত রাজনীতির মধ্যে আপনার ঢুকাই দিচ্ছে। এবং তাদেরকে, তাদের যে রাজনৈতিক দল, কে ঢুকাই দিচ্ছে? ছাত্রদেরকে রাজনীতির মধ্যে কে ঢুকাই দিবে? রাজনীতির মধ্যে ঢুকাইছে যদি বলেন যে মূল ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসই ঢুকাইছে। উনি তো বলছেন যে তোমরা দল করো, তোমরা ভোট পাবা। হ্যাঁ, এরা ভোট পাবে, হয়তো পাবে না, কিন্তু বাস্তবতাটা হলো কি, এই যে তরুণ শক্তিটা, যেটা হতে পারতো বাংলাদেশের, নতুন বাংলাদেশের একটা ড্রাইভিং ফোর্স, যে শক্তি দিয়ে তারা ডিক্টেটরকে খেদাইছে, তার পরবর্তী যে সময়টা ছিল যে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করা, বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত করা, সেই কাজটা কিন্তু তারা দিকে দিকে করতে পারতো। তারা সারা বাংলায় তারা একটা নতুন একটা যুগের সূচনা করতে পারতো। সেই সূচনা তাদেরকে করতে দেওয়া হলো না। এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে তাদেরকে মন্ত্রণালয়ে নেওয়া হলো, তাদেরকে মন্ত্রী বানানো হলো। তাদের মন্ত্রী বানানোর দরকার ছিল না। তারা কি, যেমন ধরুন আপনি বলি যে এই যে আসিফ মাহমুদ হচ্ছে এলজিইডির মিনিস্টারই বল, উপদেষ্টা বলে মিনিস্টার। এখন উনি কি বলতে পারবে যে পৌরসভাগুলিতে যে ট্রেড লাইসেন্স করা হয় তাতে কোনো ঘুষ নেওয়া হয় না? ঘুষ নেওয়া হয় না, উনি কি বলতে পারবে? পারবে না, পারার কোনো উপায় নাই। কারণ এগুলিকে করতে হলে যে তাদের সে সংঘবদ্ধ শক্তি ছিল, ইউনাইটেড ছিল যে তরুণ শক্তি, সেই তরুণ শক্তিকে আপনার বিভিন্ন ভাগে ভাগ করে ফেলা হয়েছে। কেউ আজকে আপনার নাগরিক দল করছে, সেই দল বৈষম্য বিরোধী আন্দোলনের যে মোর্চাটা ছিল সেটা একটা পাওয়ারফুল শক্তি ছিল। এখন দল করা হলো, কি হচ্ছে, কেউ কেউ বিচ্ছিন্ন বিভিন্ন রকমের কথা বলে। মূল টার্গেট হওয়া উচিত ছিল দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজ। এদের প্রথম টার্গেট ছিল এক সময় শেখ হাসিনা। শেখ হাসিনাকে তো আমরা এখান থেকে উৎখাত করে দিয়েছি। সে হাসিনা নাই। হাসিনা যে আশার কথা বলায়, এগুলি সব মানে ভুয়া কথা, নানাবিধ কষ্ট কল্পনা, এরা দুঃস্বপ্ন দেখে। অ্যাকচুয়ালি যারা মনে করে যে শেখ হাসিনা কোনোদিন আইসা আবার সেই বাংলাদেশের রাজত্ব করবে, গণহত্যা চালাবে, লুটপাট করবে, তার সাঙ্গপাঙ্গরা মিলে, এটা হচ্ছে তারা চাঁদের আলোয় কাপড় শুকানোর চেষ্টা করছে। শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আসবে না। তার যে এই যে আশেপাশের লোকজন, তারা কেউই আসবে না। বলছেন লজিকটা কি আপনার? ওনার দল যারা এখন বিভিন্ন জায়গায় যারা আসছে, আমরা অনেক সময় বলি যে আওয়ামী লীগের বড় দল, অনেক সমর্থক আছে, কিন্তু আমরা তো এটাও দেখছি যে গত 6-7 মাসে এই বড় দল, যেটাকে আপনি বলছেন যে শেখ হাসিনা আসবে না, নেতৃত্বে শেখ হাসিনা থাকবে না, কিন্তু এই 6-7 মাস থেকে আওয়ামী লীগের কোনো বিকল্প নেতৃত্ব আপনি দেখেছেন? আওয়ামী লীগের যারা কথা বলছে, যারা স্বপ্ন দেখছে, তারা কিন্তু শেখ হাসিনাকে মাথায় রেখেই স্বপ্ন দেখছে। তাহলে আপনি কোন লজিকে বলছেন যে শেখ হাসিনা আসতে পারবে না? প্রথমত, যে শেখ হাসিনা যদি আসার একটা বাস্তব একটা অবস্থা সৃষ্টি হয়, বাংলার জনগণ আবার ইউনাইটেড হয়ে যাবে। একটা বিষয় হচ্ছে যে আপনি দেখেন যে শেখ হাসিনা তার যে মানে প্যাট্রন, সে ভারতে আশ্রয় নিছে। সে ভারতে তাকে কোনো রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। যখন দরকার হয় তখন তাকে দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ানো হয়। আমরা জানি যে আপনি যদি
ভারতের সংবাদ দেখবেন যেসব নেতারা, আওয়ামী লীগের নেতারা আছেন মূলত ক্যালকাটায় আছেন, তাদের অবস্থা কিন্তু খুবই করুণ। তাদেরকে রাজনৈতিকভাবে সংগঠিত হতে দিচ্ছে না ভারত। দিচ্ছে না কেন? তারা মনে করে যে বাংলাদেশে আর শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই মানে রাজত্ব বা তাদের যে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই, সেই সম্ভাবনা একেবারে জিরো। সুতরাং তাদেরকে কোন রকমের এই রাজনীতি করার, সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে না। সেই জন্যই কিন্তু এরা ভিসাটা বন্ধ রাখছে বাংলাদেশ থেকে। এই এদের যে মানে সহকর্মীরা, এদের যারা সমর্থক, তারা যে ভারতে যে এদেরকে মদত দিবে, এদেরকে আরো বেশি শক্তিশালী করবে, সেই জিনিসটা হতে পারতেছে না। কারণ ভারত কিন্তু তাদেরকে ভিসা দিচ্ছে না, আসলে ভিসা দিচ্ছে না। ভারতের ক্যালকাটায় যদি আপনি দেখেন মার্কোয়েস স্ট্রিট সব খালি হয়ে গেছে, একেবারে হাহাকার। তার মানে কি, এরা যে কয়জন গেছে পরে তারাই আছে ওইখানে, তারা আছে খুবই দুরবস্থার মধ্যে আমরা শুনি এরকম বলে। কারণ দুরবস্থা মানে কি, তারা তো এখানে রাজত্ব ছিল, 6 খান প্রাডো গাড়ি বাসার সামনে থাকতো, তাদের তো এখন একটা অ্যাম্বাসেডার জোগাড় করতে পারতেছে না। সুতরাং দুরবস্থা তো মনে হবেই। এই হচ্ছে বাস্তবতা। শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আসবে না, কারণ বাংলার জনগণের সাথে সে যে বিশ্বাসঘাতকতা করছে। বাংলার জনগণ তাকে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা হিসেবে ক্ষমতায় বসিয়েছিল এবং তাকে সম্মান দিত, এটাও আমরা জানি, আমরাও সম্মান দিছি তাকে। কিন্তু সেই সম্মানটা তিনি রাখতে পারেন নাই। উনি দুর্নীতি একেবারে আকর্ণ নিমজ্জিত ছিলেন। তার আশেপাশের লোকজন, তার আত্মীয় স্বজন, একেবারে আপনার দেশের লুটপাট। এই যে আপনার বলেন আমাদের এলাকাতে ভাঙ্গা এবং শিবচরের মাঝামাঝি ব্রাহ্মণকান্তি বলে একটা জায়গা আছে, সেইখানে ওই যে 2 এমপির ভাই কানা চৌধুরী একজন বিশাল সন্ত্রাসী, গোপনে থেকে সে একটা সন্ত্রাস বাহিনী গড়ে তুলছে, নানাবিধ গুজব ছড়ায়, এরে টাকা দিছি, ওরে করছে কইরা বিএনপি লোকেরা এখন রাজনীতি করতে পারছে না এই অন্ধ লোকটার জন্য। আপনার সে 1000 বিঘা জমি দখল করে রাখছে এবং সেটা পাহারা দেয় বিএনপির সমর্থক একজন আপনার চেয়ারম্যান। আপনারা বুঝে দেখেন যে কি অবস্থা। জনগণের সম্পত্তি, আপনার নদীর জমি, আপনার খাট জমি, পাবলিকের জমি, সেগুলির উপরে সে ড্রেজার দিয়ে বালু দিয়ে বোঝাই করে দখল করে আয়মান আইল্যান্ড হিসেবে সে লিখে রাখছে। আমি আপনার প্রোগ্রামে বলেছি, আপনার আরো প্রোগ্রামে বলেছি, কিন্তু সেখানে কি আপনার পুলিশ বা কোনো কর্তৃপক্ষ কোনো অ্যাকশন নিছে? তারা কোনো অ্যাকশন নিচ্ছে না। আপনি যে আশাটা ছিল যে আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ পাবো, একটা সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পাবো, সেটা কি, সেটার গুড়ে পানি হয়ে গেছে। আপনার যে দুর্নীতি দমন কমিশন, আপনাকে একটু থামাই এখানে। যে জিনিসটা আপনি বলতে চাইলেন যে আপনি একটা আশা করছিলেন, তা আপনার এই আশাটা তো বেসিক্যালি ছিল ছাত্রদের একটা সফল আন্দোলনকে কেন্দ্র করে। ছাত্রদের আন্দোলন সফল হলো, তাহলে আপনার আশার কেন্দ্রে যদি ছাত্ররা থাকে, সেই ছাত্ররা যখন একটা পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টিকে কেন্দ্র করে কি আপনি আশাটা করতে পারেন না? কিন্তু আপনি পারেন না কেন? এই পলিটিক্যাল পার্টিটা একেবারে প্রথমেই তারা বিতর্কিত হয়ে গেছে। বিতর্কিত হয়েছে কিভাবে? তারা একটা ব্যাপক বিপুল টাকা ব্যয়, তাদের যে ইনসেপশন, আত্মপ্রকাশ যে অনুষ্ঠানটা করলো, সেটা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করছে। এত টাকা তারা কোথায় পেল? এবং আপনিও সে প্রোগ্রামে বলেছেন, অনেকেই বলেছে, আমিও বলেছি যে এত জাঁকজমক করার দরকার ছিল না। কিন্তু তারপরে যে জিনিসটা হলো যে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটা ইফতার পার্টির আয়োজন করলো। সেখানে প্রতি ব্যক্তির খরচ 9,500 টাকা। কিন্তু আমরা জানি যে নাহিদ ইসলাম যখন আপনার এই তার যে মন্ত্রিত্ব উপদেষ্টা থেকে যখন সে ছেড়ে আসলেন, তখন উনি যে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, তাতে দেখা গেছে যে ওনার মোট টাকা ছিল 10,000 টাকা ক্যাশ। এটাই যদি সত্যি হয়ে থাকে, 10,000 টাকা পকেটে নিয়ে উনি একটা পার্টির চিফ, কিন্তু পার্টি প্রধান, সে 150 লোককে ইন্টারকন্টিনেন্টালে দাওয়াত করছেন, রাইট? আপনারা ভাইবে দেখেন যে পার্টির প্রধানের টোটাল ক্যাশ হচ্ছে 10,000 টাকা। আপনার 10,000 টাকা পকেটে নিয়ে তো কেউ ইন্টারকন্টিনেন্টালে একাই ঢুকতে সাহস পায় না, কোন জায়গায় কোন বিল হবে। তো উনি কি বিল দিছেন? শুনলাম যে উনি 1 কোটি 1.5 কোটি টাকা বিল দিচ্ছেন।
এই বিলটা দেওয়ার ফলে, এই দাওয়াতের ফলে অনেকের বদ্ধমূল ধারণার সৃষ্টি হয়েছে। আমার মনেও বদ্ধমূল